বহুল প্রতীক্ষার পর রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপালো আর মাধবন অভিনীত ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। ধুরন্ধর 1 শেষ হয়েছিল রহমান ডাকাতকে মারার মধ্য দিয়ে। তাকে মেরেছিল হামজা আলী মাঝারি, যে কিনা পাকিস্তানে অবস্থানরত ভারতের স্পাই। ওর আসল নাম জাসকৃত সিং। ধুরন্ধর 2 শুরু হয় জাসকৃতের জীবনের পেছনের কিছু কাহিনী দিয়ে। উত্তরপ্রদেশের কোনো একটা জায়গা, সেখানে জাসকৃত আর তার এক বন্ধু একটা ডিলারের কাছে যাচ্ছে। আসলে ইনি নেশা জাতীয় জিনিসের ডিলার। ওর বন্ধুর বাবা এগুলো খুচরা বিক্রি করতো, এর জন্য মাঝে মধ্যে সেও আসতো মাল নিতে। এখানে এসে এই ডিলারের সাথে দেখা করে। তারপর কি কি মাল লাগবে সেগুলোর একটা লিস্ট দেয়। টাকাও এনেছিল ওরা এক ব্যাগ ভর্তি করে। ডিলার তখন জানায়, এবারের মতো মাল দিচ্ছি, কিন্তু পরের বার তোর বাবাকে যদি না নিয়ে আনিস তাহলে কিন্তু মাল দিব না। সকল ডিল কনফার্ম হওয়ার পর আরেকটা ফর্দ দেয় ওর বন্ধু ডিলারটাকে। একটা AK-47 সহ টোটাল 3টা বন্দুক লাগবে ওদের। এটা দেখে খানিকটা অবাক হয়ে যায় ডিলার আর জিজ্ঞেস করে, কেন তোদের বন্দুক প্রয়োজন? তখন সে বলে, এখনকার নেশাখোরেরা অনেক বাজে ব্যবহার করে, এমনকি মাল নিয়ে টাকা পয়সাও শোধ করে না। এই জন্যই বাবা বলে দিয়েছে বন্দুক নিয়ে যাওয়ার জন্য। তখন আর কোনো কথা না বাড়িয়ে ওদেরকে বন্দুকগুলো দিয়ে দেয় ডিলার। বন্দুক আর মাল নিয়ে নিজেদের এলাকায় চলে আসে ওরা দুজন। এতক্ষণে কোনো কথাই বলছিল না জাসকৃত। প্রথমবারের মতো সে বলে, তুই আমার ছোট বোনকে বিয়ে করিস। কেন জাসকৃত এমন কথা বলছে এটা একটু পরেই জানা যাবে। বন্ধু তখন বারবার ওকে বলছিল, আবারও একটু চিন্তা ভাবনা করে দেখ, তুই যা করতে যাচ্ছিস সেখান থেকে কিন্তু ফিরে আসতে পারবি না তুই। আর তুই যে আর্মি ট্রেনিং করছিলি সেখানেও আর তুই জয়েন করতে পারবি না। তখন জাসকৃত বলে ওঠে, সবকিছুই ঠিক আছে, আর্মিতে জয়েন করা আমার স্বপ্ন ছিল, কিন্তু ফ্যামিলি হচ্ছে সবার আগে। এটা বলে ওর ব্যাগটা থেকে বন্দুকগুলো বের করে, দুটো গুজে নেয় আর AK-47টা হাতে নিয়ে রওনা দেয় সামনে থাকা একটা বিয়ে বাড়ির দিকে। আস্তে আস্তে দেওয়ালগুলো টপকাতে থাকে জাসকৃত। তারপর খেয়াল করে দেখতে পায় ছাদের রুমে কেউ একজন আছে। পা টিপে টিপে যায় সেই জানালার কাছে। কাঁচ দিয়ে খেয়াল করে দেখতে পায় ভেতরে আসে সেই লোকটা, ওর সাথে একটা মহিলা। ওদের দেখেই বোঝা যাচ্ছিল যে ওরা কি করতে যাচ্ছে। তখন আচমকাই দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে জাসকৃত। ওকে দেখে এটা ওটা বলা শুরু করে দেয় লোকটা। আর জাসকৃত তো বরাবরই শুধু একটা প্রশ্নই করছিল যে আমার বোন কোথায়, কিন্তু লোকটা এই কথার কোনো জবাবই দিচ্ছিল না। সাথে জাসকৃতকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছিল। তোর এত বড় সাহস যে আমাদের বাড়িতে তুই এসেছিস, তাও আবার AK-47 হাতে, তোর যে কি হাল হবে এটা তুই বুঝতেও পারছিস না। অনেকক্ষণ এমনটা চলার পরে এক পর্যায়ে লোকটা টেবিলের ওপরে রাখা বন্দুকটা নিতে যায়। ঠিক তখনই অনেকগুলো গুলি ওর বুকে ঝাঁঝরা করে দেয় জাসকৃত। এই গুলির শব্দে পুরো বাড়ির সবাই সজাগ হয়ে পড়ে। তখন জাসকৃত দেখায় তার আসল রূপ, একেবারে তাণ্ডব লীলা শুরু করে দেয়। এতগুলো মানুষের জন্য ওর কাছে পাত্তা পায় না। সবাইকে পাখির মতো মারতেছিল জাসকৃত। সবাইকে মারার পরে এবার যায় টিটুর ঘরে। টিটুও তখন গুলি করতে থাকে জাসকৃতের ওপর, আর অনেক গালাগালিয়া করতে থাকে ওকে। অনেকক্ষণ এমনটা চলার পরে টিটুকে পেছন থেকে ধরে ফেলে জাসকৃত। তারপর ওকেও ঠিক একই প্রশ্ন করে, আমার বোন কোথায়? কিন্তু টিটুও কিছুই বলছিল না। এজন্য অনেক রেগে গিয়ে ওর নাকে গুলি করে ফেলে জাসকৃত। টিটুর নাক একদম ছন্নছাড়া হয়ে যায়। অনেক ব্যথা এবার কুকাতে কুকাতে বলে, তোর বোনকে পাম্প ঘরে আটকে রেখেছি। এটা শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় জাসকৃত আর টিটুর মেশিন বরাবর বন্দুক তাক করে গুলি করে, যেটা আবার মাথা দিয়ে বেরিয়ে যায়। এখান থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে মেরে সেই পাম্পের দিকে রওনা হয় জাসকৃত। গিয়ে দেখতে পায় ওর বোনের রক্তমাখা মুখ। দেখে বোঝাই যাচ্ছিল যে ওর সাথে বাজে কিছু করা হয়েছে। একে অপরকে দেখে দুজনে অনেক কান্নাকাটি করতে থাকে। কয়েকদিন পরে কাঠগড়ায় তোলা হয় জাসকৃতকে। তখন ওর উকিল বলতে থাকে যে কেন জাসকৃত এই তাণ্ডব লীলাটা চালিয়েছিল। কিছুদিন আগে ছোট্ট একটা ঝামেলার কারণে জাসকৃতের বাবার রিটায়ার্ড আর্মি অফিসার তাকে বেধম মারধর করে টিটুর পরিবারের সবাই মিলে। তারপর সবার সামনেই ওনার গলায় দড়ি লাগিয়ে মেরে ফেলা হয়। ওখানেই জাসকৃতের 2 বোনকে ধরে আনা হয়। একজনকে টিটোরা 12 জন মিলে বাজে কাজ করে ওর সাথে। তারপর ওকে নির্মমভাবে হত্যা করে। আর ছোট বোনকে নিয়ে পাম্প ঘরে আটকে রাখে। সেই সময় জাসকৃত ছিল আর্মি ট্রেনিংয়ে। ওর মা এই ঘটনার পরে থানায় গেলে ওদের কেসটা পর্যন্ত নেয় না পুলিশরা। এ সকল ব্যাপার স্যাপার ঘটে যাওয়ার পরে জাসকৃত এমন কাণ্ডটা করে বসে। ও যে সিচুয়েশনে পড়ে কাজটা করেছে এটা কিন্তু কোর্টের বোঝা উচিত। ঠিক তখনই বিপক্ষের উকিলটা বলে ওঠে, যে কারণেই হোক না কেন জাসকৃত যে কাজটা করেছে এটার জন্য মাত্র 7 বছর সাজা কোনোভাবেই কাম্য নয়, ওর ফাঁসি হওয়া উচিত। তারপর আর কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে এখানেই শুনানিটা শেষ হয়ে যায়। কেটে যায় 2 বছর। আজকে জাসকৃতকে এক জেল থেকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছিল। গাড়িটা যাচ্ছিল শুনশান একটা মাঠের মধ্যে দিয়ে। ঠিক তখনই ওদের ওপর অ্যাটাক হয়। দুই দিকে 2টা গাড়ি চলে আসে, সেগুলো থেকে অনেক মানুষ বের হয়ে গুলি করতে থাকে ওদের ওপর।
আর মাঠে ধানের জমির মধ্যে থেকেও কিছু মানুষ বের হয়ে গুলি করতে থাকে। এতে পুলিশদের অবস্থা খুবই বাজে হয়ে পড়ে। কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। এরকম কিছুক্ষণ চলার পরে কয়েকজন লোক উঠে পড়ে সেই গাড়িতে, আর জাসপ্রীতকে ধরে নিয়ে আরেকটা গাড়িতে তুলে ফেলে। ওকে কেন এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে? কিছুক্ষণ পরে দেখা যায় জাসপ্রীতকে একটা রুমের মধ্যে আনা হয়। ওর মুখোশটা খোলার পরে একটা লোককে দেখতে পায় সে। সে বলতে থাকে, তোমার হয়তো বা ফাঁসি হয়ে যাবে, তো তুমি এখন কি করতে চাও? ওনার সাথে তেমন একটা কথা বলে না জাসপ্রীত। কিছুক্ষণের মধ্যেই সেখানে অজয় সার্নিয়াল চলে আসে। ইনি হচ্ছেন ডিরেক্টর অফ আইবি। ওকে দেখে অবশ্য চিনে ফেলে জাসপ্রীত। তখন অজয় এসে ওকে বলে, তোমার হয়তো বা ফাঁসি হয়ে যাবে, তো তুমি যদি আমাদের একটা কথা শোনো তাহলে তোমার পরিবারকে দেখাশোনার দায়িত্ব আমাদের। ওদের ভরণ পোষণ, সেফটি, সিকিউরিটি সবকিছু আমরা দেব, শুধু তুমি আমার একটা কথা শুনবে। তখন জাসপ্রীত বলতে থাকে, স্যার, আমার দাদাও আর্মিতে ছিল, আমার বাবাও আর্মিতে ছিলেন, এমনকি আমিও আর্মি ট্রেনিং করতে গিয়েছিলাম। আমরা গোটা পরিবারই দেশের প্রতি অনেক লয়াল স্যার, এবং দেশকে প্রচুর পরিমাণে ভালোবাসি। আর এর প্রতিদান হিসেবে আমরা কি পেলাম? আমার বাবাকে দিনে দুপুরে হত্যা করা হলো, আমার বড় বোনের সাথে খারাপ কাজ করে তাকেও মেরে ফেলা হলো, ছোট বোনের সাথেও একই কাজ করে তাকে আটকে রাখা হলো। তারপরে আমার মা যখন কেস করতে গেল তখন থানায় পুলিশরা কেসটাও নিল না। তাহলে আমাদের প্রতিদানে দেশ আমাদেরকে কি দিল বলেন? এজন্য দেশের ওপর থেকে আমার ভরসা একদম উঠে গেছে স্যার। তখন অবশ্য বুদ্ধি করে অজয় কিছু কথা বলে ওকে। এটা শুনে রাজি হয়ে যায় জাসপ্রীত। এরপর কেটে যায় কয়েক মাস। এখন জাসপ্রীতকে দেখে একদমই চেনার উপায় নেই। তখন ওর সাথে আবার দেখা করতে চলে আসে অজয়, আর ওর যে কি কি করতে হবে এগুলো সম্পর্কে ওকে জানায়। এখান থেকে জাসপ্রীতকে পাঠানো হয় আফগানিস্তানের কাবুল শহরে। সেখানে একটা হোটেলের ওর জায়গা হয়। সেই জায়গাতেই সে থাকে আরো কয়েক মাস। এখন ওর বেশভূষাতে পুরোপুরি মুসলমানের মতোই হয়ে গেছে। এখানে আরো কিছুদিন কাটানোর পরে জাসপ্রীত এসে পৌঁছে পাকিস্তানে। তারপরে যে কোন কাহিনীটা হয়েছে সেটা ধুরন্ধর 1-এ দেখানো হয়েছে। সেটাও আমি এক্সপ্লেন করেছিলাম। সিনেমার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওটাও দেখে আসতে পারো। কাহিনীটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। মারা গেছে রহমান ডাকাইত। এই খবরটাতে পুরো এলাকা দুঃখের মহলে ছেয়ে গেছে। ওকে মারার জন্য যে আসলে জাসপ্রীত রেসপন্সিবল এটা এখানকার কেউই জানে না। ওরা সবাই মনে করছিল যে রহমানকে মেরেছে আসলে এসপি আসলাম চৌধুরী। এজন্য সবার রাগটা ওর উপরই, আর ওকেই খতম করতে চায়। রহমান ডাকাতের মৃত্যুর পরে ওর উত্তরসূরি হবে উজাইর বালোজ। রহমানের শেষ কার্য সম্পন্ন করার পরে সবাই এসে একত্রিত হয়। পাকিস্তানে আসার পরে জাসপ্রীতের নাম হয়ে গিয়েছিল হামজা, তো আমরা ওকে হামজা বলেই সম্বোধন করব। এই জায়গাতে একত্রিত হওয়ার পরে হামজা উজাইরকে বসায় রহমানের চেহারে, আর ওকে লিহারি রাজ করতে বলে। অন্যদিকে দেখা যায় রহমান মারা যাওয়ার পরে আরশাদ পাপ্পু নিজেকে লিহারির বাদশা বলে মনে করাতে শুরু করেছে। ওর লোকজন নিয়ে এখানে ওখানে শোডাউনও দিচ্ছিল সে। এই খবরটা আবার উজাইরের কানে আসতে খুব একটা সময় লাগে না। ওকে হামজা এটাও বলে যে রহমানকে এসপি মেরেছে এটা ঠিক, তবে ওকে ইন্ধন দিয়েছিল আরশাদ পাপ্পু। তো যদি কাউকে মারতে হয় তাহলে আগে মারতে হবে আরশাদ পাপ্পুকে। এই কথাটা শুনে ওরা সবাই অনেক রাগান্বিত হয়ে যায় আর অ্যাটাক করে বসে আরশাদ পাপ্পুর এলাকায়। ওখানে গিয়েই শুরু করে দেয় তাণ্ডব লীলা। হামজা অনেক মানুষকে মারতে থাকে। এদিকে দেখা যায় সেই জায়গার একটু পাশে এসে বসেছিল এসপি আসলাম। ওকে ওর বস কাল কল করে বলেছিল পাঠানদের মধ্যে যেন একজনও বেঁচে না থাকে। আসলে আরশাদ পাপ্পুরা হচ্ছে পাঠান। কেন আসলামকে এই নির্দেশনাটা দেওয়া হয়েছিল সেটা একটু পরেই জানা যাবে। এদিকে ফাইট চলছিল একদম পুরোদমেই। এগুলো দেখে আরশাদ পাপ্পুর বাহিরে বেরোতেই হয়। সে তখন জামালির থেকে হেল্প চায়। তখন পাপ্পুকে তার দুধের ফ্যাক্টরিতে আসতে বলে জামালি। পাপ্পুও ভালো মনেই বাঁচার জন্য সেখানে চলে আসে। কিন্তু ওখানে ওর জন্য অপেক্ষা করছিল উজাইর আর হামজা। এখানে আসার সাথে সাথে ওকে মারধর করতে শুরু করে এরা দুজন। মারতে মারতে ওকে আধমরা করে ফেলে। তারপর মহল্লার ভেতরে নিয়ে আসে ওকে। ওর মাথাটা কেটে নিয়ে সেটা নিয়ে ফুটবল খেলতে থাকে ওরা। এই ব্যাপারটা দেখে সবাই তো অনেক ভয় পেয়ে যায়। এই ভিডিওটা আবার করে নেয় হামজা আর অন্য একজনকে পাঠিয়ে দেয়। তারপর এটা নিয়ে সেই লোকটা জামাল আর এসপির মধ্যে অনেক কথোপকথন হয়। এক পর্যায়ে ওরা তো বলেই ফেলে যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে কেউ মাথা কেটে ফুটবল খেলে? ও যে কাজটা করেছে এর জন্য ওকে মরতে হবে। কিন্তু জামালি তখন বলে ওঠে, একে তো রহমান মারা গেছে, এখন যদি উজাইরকেও মেরে ফেলা হয় তাহলে একটা ঝামেলা হয়ে যেতে পারে। আমাদের চেয়ারও হয়তো বা লড়ে যাবে। এর জন্য ওর নামে একটা কেস ঠুকে দাও যেটাতে সে যাবজ্জীবন কারাগারে থাকবে। ওরা করেও ঠিক তেমনটাই। তার পরপরই উজাইররা আবার চলে আসে সাহায্যের জন্য জামালির কাছে। তখন সে ওকে বলে, তুই দুবাই চলে যা, তোর যা ব্যবস্থা প্রয়োজন সেগুলো সবকিছু আমি করে দেব। কিন্তু কোনোভাবে নিজের এলাকা ছেড়ে যেতে চায় না উজাইর। তখন হামজা অবশ্য ওকে গিয়ে বুঝায়, একবার যদি তুই ধরা পড়িস তাহলে অনেক ঝামেলা করতে হবে, এমনকি তোকে মেরেও ফেলতে পারে ওরা। তুই যা, একদমই টেনশন নিবি না, আমি এগুলো সবকিছু সামলে নিব দেশে। ওর এই কথা শুনে কনফিডেন্স হয়ে যায় উজাইর আর বেরিয়ে পড়ে দুবাইয়ের উদ্দেশ্যে। কিন্তু এখানে আবার ওর সাথে বিশ্বাসঘাতকতা করে হামজা।
আর দুবাই পুলিশকে উজাইরের সম্পর্কে সবকিছু খবর দিয়ে দেয়। তখন দুবাই যাওয়ার পরপরই ধরে ফেলে ওকে উজাইরকে, আর দুবাইয়ের জেলে ওকে ভরে ফেলা হয়। এদিকে এসপি আসলাম আরেকটা বুদ্ধি করে বসে, বালুচদের কিছু বাচ্চাদেরকে ওদের মারতে হবে। করেও সে ঠিক তেমনটাই। ওই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা ছিল সেই লোকটার যে রহমানদেরকে বন্দুক সাপ্লাই দিত। মানে বলাই যায় যে উনি হচ্ছে বালুচদের সর্দার। এই ব্যাপারটাতে সবাই তো খুব রাগান্বিত হয়ে যায় এসপি আসলামের ওপর। হামজাও এতে একদমই খুশি নয়। সে জামালের কাছে গিয়ে বলে, বাচ্চাদেরকে মারা একদমই উচিত হয়নি। এখন আমাদের একটা কাজ করতে হবে। আমাদের আর পিএপির দরকার নেই। এখন আমাদের মুসলিম পার্টিতে জয়েন করা উচিত। এই পার্টিটা ছিল আসলে নওয়াজ সাফির। কিন্তু কথাটা শুনে জামালি খানিকটা ঘাবড়ে গিয়েছিল যে কিভাবে পিএসপি থেকে সে সরে এসে মুসলিম পার্টি জয়েন করবে। তখন হামজা বলে, এটা কোনো ব্যাপারই নয়, আপনি শুধু ক্যাশ রেডি করেন, যা যা প্রসেসর প্রয়োজন এগুলো সব আমি করব। ওদের সাথে পার্টিতে আরো একজন জয়েন করে, যে আসলে নকল নোট বানিয়ে পুরো ভারতে সাপ্লাই করত। তার পরপরই হামজা চলে আসে হাতিয়ার বানানোর ওই লোকটার কাছে আর অনেকগুলো হাতিয়ারের অর্ডার করে। সাথে ওর যে নাতি মারা গেছে এটার জন্য সমবেদনাও জানায়। যারা ওদের সঙ্গে এই কাজটা করেছে তাদেরকে আমি দেখে নেব, আপনি একদম চিন্তা করবেন না। আর কখনো যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আপনি শুধু আমাকে একবার জানাবেন, আমি সবসময় আপনার জন্য হাজির হব। অন্যদিকে দেখা যায় হামজার বউ প্রেগনেন্ট। হামজা বাবা হতে চলেছে। দেখতে দেখতে 2014 চলে আসে। ভারতে মোদি শপথ গ্রহণ করে। এই প্রোগ্রামটা আবার দেখছিল মেজর ইকবাল। তখন ওর বাবা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর ওকে গালমন্দ করে বলতে থাকে, এর তুই কিছুই করতে পারবি না। আর তোদের না চাওয়া সত্ত্বেও হয়ে গেছে ওই দেশের প্রধানমন্ত্রী। এখন দেখ আমাদের দেশের কি অবস্থা করে ওরা। ঠিক তখনই দেখা যায় বড় সাহেবের ফোন আসে। মেজর ইকবালকে হামজার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তার পরপরই দেখা যায় মেজর ইকবাল, হামজা এবং জামাল জামালি বড় সাহেবের সাথে দেখা করতে যায়। আসলে বড় সাহেব আর অন্য কেউ নয়, দাউদ ইব্রাহিম। তখন বড় সাহেব সকল প্ল্যান বলতে থাকে যে কিভাবে কি করা হবে, ওদেরকে কিভাবে শায়েস্তা করা যায়। ওদের বিভিন্ন প্রদেশের জন্য বিভিন্ন প্ল্যান করতে থাকেন বড় সাহেব। উত্তরপ্রদেশের জন্য একটা, পাঞ্জাবের জন্য একটা, এরকম অনেকগুলো প্রদেশের জন্য আলাদা আলাদা প্ল্যান বানানো রয়েছে। আর এখানে যারাই সরকার বিরোধী আছে তাদের ফান্ডিং করে পাকিস্তান। আর এগুলোর মূলে রয়েছেন বড় সাহেব। তখন এখানে আরো বলা হয় যে পাঞ্জাব থেকে ছেলেগুলো আসবে, ওদেরকে মাল দিয়ে দিও। মানে এখানে নেশা জাতীয় দ্রব্যের কথা বলা হয়েছে। এদের মূল উদ্দেশ্যই হচ্ছে ওই দেশের প্রত্যেকটা মানুষকে নেশার মধ্যে ফেলে দেওয়া। ওই জিনিসগুলোর দাম আমাদের দেশে তো একদমই কম, কিন্তু ওদের দেশে কিন্তু অনেক বেশি। এভাবে আমরা ওদের টাকা দিয়ে ওদের উপরে হামলা করব। কয়েকদিন পরে পাঞ্জাব থেকে 5 জন ছেলে আসে মালটা নেওয়ার জন্য। ওদেরকে রিসিভ করার জন্য যায় আবার হামজা। এই 5 জনের মধ্যে হামজার সেই বন্ধুটিও ছিল, যাকে আসলে হামজা তার ছোট বোনের দায়িত্ব দিয়ে এসেছিল। হামজা ওকে চিনে ফেলে, কিন্তু ওর বন্ধু হামজাকে কোনোভাবেই চিনতে পারে না তার বেশভূষা দেখে। হামজা অবশ্য নিজেকে কন্ট্রোল করে রাখে আর ওকেও কিছুই বলে না। অন্যদিকে দেখা যায় মেজর ইকবাল সহ আরো অনেকে মিলে একটা মিটিং করে। সেখানে জহর মিস্ত্রি নামের একজন চলে আসে। ইনি আর অন্য কেউ নয়, 1991 সালে একটা হাইজ্যাকের সঙ্গে ইনি সামিল ছিলেন। আসলে এখনকার সকল নেশাজাতীয় দ্রব্যের ব্যাপার স্যাপার ইনিই দেখেন। এখানে সবকিছু ডিসাইড হয়েছে যে পাঞ্জাব থেকে আসা সেই 5 জন কতটুকু মাল নেবে এবং কিভাবে সেগুলো নিয়ে যাবে এগুলোই। হামজা তখন জিজ্ঞেস করে, এত মাল কিভাবে যাবে? তখন জহর জানায়, আমাদের সবকিছু সেটিং দেওয়া আছে। আসলে এটা আজ থেকে শুরু হয়নি, অনেক আগে থেকে শুরু হয়েছে। আমরা আসারও অনেক বছর আগে থেকে। আসলে ওই দেশে যাওয়ার একটা গুপ্ত টানেল রয়েছে, ওটা দিয়ে এগুলো পারাপার করবো আমরা। এগুলো শুনে সবকিছুই নোট করে রাখে হামজা। সেদিন রাত্রেবেলাতে হামজার বাড়িতে একটা পার্টি রাখা হয়। সেখানে ওর বন্ধু পিন্ডাও এসেছিল। কালকে ওরা সবাই চলে যাবে। তখন কেন জানি হামজার বউ ওকে বলে ওঠে, বাড়িতে কিন্তু বাচ্চা কাচ্চা আছে, এজন্য যা করবে একটু দেখে শুনে। সেখানে সব মানুষজন পার্টি নিয়ে ব্যস্ত। এখানে দেখা যায় এসপি আসলামও এসেছিল। সে জামাল এবং হামজাকে বলে, উজাইরকে এবার আবার পাকিস্তানে পাঠাবে। রাস্তাতে ওকে মারার প্ল্যান করেছি আমি। তবে হামজার গ্যাংয়ে এখনো ওর কিছু নিজস্ব লোক আছে, তো নিজের গ্যাংয়ের লোকদেরকে তুমি সামলে নিও। ওকে আমি এয়ারপোর্ট থেকে উঠিয়ে নিব এবং সেখানে রাস্তাতেই খতম করে ফেলবো। এদিকে কিছুক্ষণ পার্টি চলার পরে হঠাৎ করে পিন্ডা চলে আসে হামজার কাছে আর বাথরুমে যেতে চায়। তারপর কাজ সেরে নেশা করতে থাকে। তখন হামজাকে অফার করে, কিন্তু হামজা না করে দেয়। তখন হামজাকে জিজ্ঞেস করে, আপনি কতদিন ধরে এখানে আছেন? হামজা জানায়, এই তো 2-2.5 বছর হলো হয়তো। তখন পিন্দা বলে ওঠে, একবারও কি বাড়ির কথা মনে পড়ে না? মা বোন কারো কথাই মনে পড়ে না তোর জাসক্রিত? আসলে এখন বোঝা যাচ্ছে যে পিন্দাও আগে থেকেই বুঝতে পেরেছিল যে হামজাই হলো আসলে জাসক্রিত। তখন পিন্দাকে হামজা বলে, তুই এগুলো কেন করছিস? নেশা জাতীয় দ্রব্যের কাজ তুই এখনো ছাড়িসনি? এটা তো এক প্রকার দেশের সাথে গাদ্দারি করা হচ্ছে তোর। দেশের ছেলেপেলেদেরকে নষ্ট করছিস তোরা। তো প্লিজ এগুলো তোরা দেশে নিয়ে যাস না। বাচ্চা কাচ্চা সহ সবাই শেষ হয়ে যাবে এভাবেই। তখন পিন্দা বলে, কোন দেশ? ওই দেশ আমাদের কখনো ছিলই না। আমি তো যে কারণে এখানে এসেছি সেই কাজটা করেই ছাড়বো।
হামজা ওকে অনেক করে বোঝায়, তবে কোনো কথাই শুনছিল না পিন্ডা। তারপর হামজা ওর পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। পিন্ডা জানায় তোর বোনের 2টা বাচ্চা হয়েছে, তোর মা খুব ভালো আছে। আর এখানে তুই কি করছিস? তুই কি ইন্ডিয়ার এজেন্ট হয়েছিস নাকি? আরো অনেক জোরে জোরে কথাবার্তা বলতে শুরু করে সে। তখন দুজনের মধ্যে খানিকটা হাতাপায়ও হয়। পিন্ডাকে চুপচাপ থাকার জন্য অনেক করে বলে হামজা, কিন্তু কোনোভাবেই তাকে চুপ করাতে পারছিল না। একের পর এক হামজার উপরে অ্যাটাক করতে থাকে সে, কিন্তু একসময় সে নিজেই পড়ে যায় এবং ওর মাথাটা ফেটে যায়। এতে করে মারা যায় পিন্ডা। এখানে অনেক সময় ধরে হামজা যখন বাইরে আসতেছিল না, তখন ওই ব্যাপারটা আবার আলম নোটিস করে আর বাথরুমের দিকে আগায়। বাথরুমের ওখানে গিয়ে নক করে হামজার কাছে যায়। তখন হামজা ওনাকে সবকিছু খুলে বলে। এটা শুনে আলম ওকে বলে আমার সময় এত দূর পর্যন্তই ছিল। এটা বলেই নিজের মুখে কাচের একটা টুকরো দিয়ে কাঠের লাগায় আর হামজাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তারপর ওখানে একটা গুলি চালায়। ততক্ষণে হামজা সেখান থেকে পালিয়ে গেছে আর সব লোকজন সেখানে এসে উপস্থিত হয়। আলম আসলে এখানে এমন দৃশ্যটা করেছিল যে ওকে দেখে যেন মনে হয় যে পিন্ডাকে সেই মেরেছে। তার পরপরই পুলিশ সেখানে চলে আসে আর ধরে ফেলে আলমকে, আর বলতে থাকে যে আলম হয়তো বা ইন্ডিয়ান এজেন্ট। এগুলো নিয়ে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই সেই রুমের মধ্যে চলে আসে হামজা আর ওর বন্দুকের সবগুলো গুলি খালি করে দেয় আলমের ওপর। সাথে বলতে থাকে তোর এত বড় সাহস, হামজার বাড়িতে এসে তুই হামজার গেস্টকেই মেরে ফেলেছিস। এটা বলেই ওকে মেরে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় রিজওয়ানকে বলে যায় কাফিরদেরকে জ্বালিয়ে দিস। আসলে ওরা দুজনেই ছিল হিন্দু এবং হামজার খুবই আপন, এজন্য সে ওদেরকে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিল। আর এমনভাবে কথাটা বলেছিল যেন কারো শক না হয় ওর ওপর। তবে এরপরও এসপির ওর ওপরে শক করে বসে। আসলে হামজা প্রথম যখন এখানে এসেছিল তখন থেকে এসপি ওর ওপরে সন্দেহ করছিল। ওর একটা অফিসারও বলে হ্যাঁ স্যার, আমি আপনার সঙ্গে একমত। কোনো কিছু চিন্তা করেই হয়তো বা হামজা এমনটা করলো। আমার জানা মতে তো হামজা অতটা নেশা করেও নি যে সে এতটা এরকম করছে। তখন এসপি বলতে থাকে আলমের দোকানে আগে কাজ করতো হামজা, তারপর রহমানের সাথে দেখা করে। ধীরে ধীরে সে এতটা দূরে চলে এসেছে। আমার তো মনে হচ্ছে যদি আলম ইন্ডিয়ানদের সাথে মিলিত থাকে তাহলে কোনো না কোনোভাবে হামজার সাথেও জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওর ওপরে প্রথম দিন থেকেই আমার সন্দেহ হয়েছিল। এই জন্য ওর ওপরে ভালো করে নজর রাখো। আর হামজা এখন এতটা উপরে উঠে গেছে যে ওর ঘরের তাল্লাশি তো আমরা নিতে পারবো না। ওর বিরুদ্ধে তো কোনো রকমের কোনো ওয়ারেন্ট ইস্যু করাও হবে না। দেখা যায় অন্য দিক থেকে হামজার বউ মানে ইয়ালিনাই সবকিছুই শুনে ফেলে। এই কথাটা শুনে ওর খানিকটা সন্দেহ হয় আর নিজের ঘরে এসে সানবিন করতে শুরু করে। হামজার সকল সিক্রেট জিনিসগুলো বের করে এক এক করে দেখতে থাকে ইয়ালিনা। কিছুক্ষণের মধ্যেই সে হামজার ওই ডায়েরিটা পেয়ে যায়। নিচে নামার সময় ওই ডায়েরিতে থাকা ইঙ্কের বোতলটা ভেঙে যায়। ওই কালারটা আবার সকল পাতাগুলোতেই ছড়িয়ে পড়ছিল আর ধীরে ধীরে নামগুলো রিভিল হতে থাকে। এই ব্যাপারটা দেখে ইয়ালিনার আর বুঝতে বাকি থাকে না যে ওর স্বামী মানে হামজা আসলে ইন্ডিয়ান এজেন্ট। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় ইয়ালিনা আর গিয়ে সে হামজার সামনাসামনি হয়। বলতে থাকে তুমি কি ইন্ডিয়ান এজেন্ট? আমাদের দেশের জন্য তুমি একটা ভয়ঙ্কর বিপদ। আর এতদিন ধরে তুমি আমার সঙ্গে প্রেমের নাটক করছিলে। তখন হামজা বলে আমি তোমাদের দেশের সাধারণ মানুষের বিপক্ষে নই, সাধারণ কোনো পাকিস্তানেরই বিপক্ষে নই। আমি ওই মানুষদের বিপক্ষে যারা সব জায়গাতে গিয়েই ঝামেলার সৃষ্টি করে, যারা ইন্ডিয়াতেও গোলমালের তৈরি করে, এমনকি পাকিস্তানেও। যে মানুষদেরকে তুমি তোমার আপন বলছো তারাই তোমাদের পাকিস্তানিদেরকে মারে। তারপর হামজা কিছু মানুষের নাম বলে আর জানায় এরা ইন্ডিয়া এবং পাকিস্তান দুই জায়গাতেই তাণ্ডব চালায়। এরা দুই দেশের জন্যই ভয়ঙ্কর থ্রেট। আমি এই মানুষদেরকে কোনোভাবেই বাঁচতে দিব না। এখন সিদ্ধান্ত তোমার ইয়ালিনা। আমার ওপর তুমি বিশ্বাস করলে ভালো, আর যদি বিশ্বাস না করতে পারো তাহলে বাইরে গিয়ে তুমি সবাইকে বলে দিতে পারো যে আমি ইন্ডিয়ান এজেন্ট। আমার কোনো দুঃখ থাকবে না। তখন ইয়ালিনা কাঁদতে কাঁদতে বলে আমার বাচ্চাদের ওপর যেন আঁচও না আসে। আর একটা কথা, এসপি আসলামের কিন্তু তোমার ওপরে সন্দেহ হয়ে গিয়েছে। ও কিন্তু তোমাকে ছাড়বে না। এই কথাটা শুনে হামজা সরাসরি চলে আসে বন্দুক বানানোর সেই লোকটার কাছে। সেখানে এসে ওনাকে জানায় এসপি আসলাম কিন্তু আপনার নাতিকে মেরে ফেলেছিল। আপনি কি ওর উপরে বদলাটা নিতে চান? যদি চান তাহলে সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমার। ওর সব কথা শুনে কনফারেন্স হয়ে যায় সেই লোকটা। আর একটা প্ল্যানও করে বসে যে রাস্তা দিয়ে সবসময় এসপি আসলাম যাতায়াত করে সেখানে ধামাকা ফিট করে দিবে ওরা। ওদিক দিয়ে যখন আসলাম যাবে তখন ট্রিগারটা চেপে ওকে